এখানে উপস্থিত কমরেডস এবং পথচলতি মানুষ, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে গত ৩রা নভেম্বর থেকে ডিওয়াইএফআই এই পশ্চিমবাংলার যৌবন ইনসাফ যাত্রা শুরু করেছিল কোচবিহার থেকে। আমাদের কোচবিহারের কমরেডরা আমাদেরকে বলেছিলেন যে ৩ তারিখ ইনসাফ যাত্রা শুরু, তো কি হয়েছে, তোমরা ১ তারিখ এসো, একটু এলাকায় প্রচার করবে, তারপরে ৩ তারিখ থেকে আমরা কোচবিহার থেকে যাত্রা শুরু করব। ১ তারিখ আমরা গেছিলাম ঠিকই, কোচবিহারে পৌঁছেছিলাম, কিন্তু ১ তারিখ আমরা কোচবিহারে ইনসাফ যাত্রার প্রচার করতে পারিনি। সুদূর কেরালার কোন এক প্রান্ত থেকে ওই কোচবিহারের মেখলিগঞ্জের এলাকায় কফিনবন্দি পরিযায়ী শ্রমিকের দেহ এসে পৌঁছেছিল। যে পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবাংলায় কাজ না পেয়ে বাধ্য হয়েছিলেন ওই কেরালায় কাজ করতে যেতে, বাধ্য হয়েছিলেন ন্যায়ালয়ে কাজ করতে যেতে, বাধ্য হয়েছিলেন নয়ডা, গুজরাট, এদিক ওদিক বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে। আমাদের যেতে হয়েছিল তার প্রতি শ্রদ্ধা জানাতে। ২০, ২২, ২৫ বছর বয়সী এই গোটা যৌবন, এই গোটা পশ্চিমবাংলার ২ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, সাগর, পাথর থেকে শুরু করে আমাদের খিদিরপুর, গার্ডেন রিচ পর্যন্ত ২০, ২২, ২৫ বছরের গোটা যৌবন এই পশ্চিমবাংলায় গত ১২ বছরে কাজ না পেয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। যে পশ্চিমবাংলায় ৭টা শিল্প সম্মেলনের পর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন কত একটা ৩,৮৮,০০০ কোটি টাকার বিনিয়োগ, ৩৭৭টা চুক্তি, যাতে নাকি হাজার হাজার বেকারের কাজ হওয়ার কথা ছিল। এমনি সেই বেকারের কাজ কোথায় হয়েছে এটা বলে তৃণমূলকে বাড়তি লজ্জা দিতে চাইছি না, শুধু এই কথাটা বলতে চাই যে যদি এত এত বেকারের কাজ হয়ে থাকে তাহলে এই গোটা হাজরা চত্বর জুড়ে পদ্মপুকুর, রাসবিহারী, এদিক ওদিক যা এলাকা রয়েছে, ওই যে ল্যাম্পোস্টগুলোতে সততার প্রতীকের ব্যানার ঝোলানো থাকতো, যে ব্যানারটা আজকে হয়তো ওরা নিজেরাই লজ্জায় তুলে নিয়েছে, সেই ব্যানারে ওই এলাকার ৫টা তৃণমূল কর্মীর নাম টাঙিয়ে দিতে হবে, যারা গত ১২ বছরে নিজেদের সরকারের আমলে স্থায়ী চাকরি পেয়েছিল, যে স্থায়ী চাকরিতে পিএ, পিএসআই, পেনশন, গ্র্যাচুইটি এই সুবিধাগুলো রয়েছে। এরকম ৫টা তৃণমূল কর্মীর নাম এই ব্যানারে যদি ওরা টাঙিয়ে দিয়ে যেতে পারেন, তাহলে আগামী ৭ তারিখে ব্রিগেডের সমাবেশ করতে হবে না। কোথাও আপনি দেখতে পাবেন, কোথাও গোটা পশ্চিমবাংলা জুড়ে মুখ্যমন্ত্রীর কতগুলো কাট আউট হোর্ডিং রয়েছে, ওর কোন সংখ্যার হিসেব নেই, আমরা করতেও চাইছি না, কিন্তু কোন একটা কাট আউটে, কোন একটা ব্যানারে, কোন একটা হোর্ডিং এ আপনি ওই রকম একটা ছবি দেখাতে পারবেন না যে একটা কারখানার গেট হয়েছে, কোথাও দেখাতে পারবেন। কারণ ওদের ক্ষমতায় আসার পিছনে প্রধান যুক্তিটা ছিল একটা তৈরি হয়ে যাওয়া কারখানা, সেইটাকে গলা টিপে খুন করতে হবে। খুনটা আসলে কারখানার হয়। আর বিভিন্ন লোকজন বিভিন্ন ভাবে দেখেন তো কোন একটা জিনিস, একটা গেলাস অর্ধেক ভর্তি না অর্ধেক খালি, সে আপনার দেখার ওপর নির্ভর করছে। তেমনি কোন এক পত্রিকা বলেছিল যে টাটারা চলে গেল বিরাট ক্ষতি, টাটা, বিড়লা, আম্বানি দিয়ে আমাদের কিছু যায় আসে। আমি আপনাদের সামনে বলতে এসেছি, যখন ওই টাটার প্রকল্প এই পশ্চিমবাংলা থেকে বাতিল হয়ে চলে গেল, তার আগের বছর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। আমার মতো আরো হাজার হাজার ছেলে মেয়ে যারা গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ওই সিঙ্গুরের তৈরি হওয়া কারখানায়, ওই সৌরনীর কারখানায়, ওই কাটোয়ার তাপবিদ্যুতের কারখানায়, ওই শিলিগুড়ির ভিডিওকনের কারখানায় নিজের একটা যোগ্যতার ভিত্তিতে কাজ হওয়ার স্বপ্ন দেখেছিল। কি হলো সেই স্বপ্নটা? আমাদের স্বপ্ন কি হলো সে ছেড়ে দিই। এই যে পদযাত্রা আমরা করেছি, পদযাত্রাটা এই প্রথম করছে না ডিওয়াইএফআই। ২০১৯ সালে ওই সিঙ্গুরের মাটি থেকে আমরা নবান্ন পর্যন্ত পদযাত্রা করেছিলাম 2 দিনে। যে খবরের কাগজে যে জায়গাগুলোর নাম আমাদের মুখস্থ হয়ে গেছিল, গোপালনগর, ঘাসের ভেড়ি, বাজে মেলিয়া, যে জায়গাগুলো থেকে প্রতিদিন সন্ত্রাসের খবর আসতো, প্রতিদিন বামপন্থী কর্মীদের মার ধর রক্তপাতের খবর আসতো, সেই জায়গার তৃণমূলের নেতারা কেমন আছেন? তৃণমূলের নেতারা যারা এইখানে রয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, চ্যালেঞ্জ নিতে পারেন আমাদের সাথে, কেমন আছেন ওই সিঙ্গুরের এলাকার তৃণমূলের নেতারা? একদম মোটে ভালো নেই। ওই 19 সালের ওই পদযাত্রার আগে 3 দিন সিঙ্গুরের মাটিতে গিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম এটা বলার জন্যে যে বাংলার ছেলেমেয়েরা এই বাংলায় কাজ পাচ্ছে না, আসুন আপনি অভিভাবক হিসেবে, তার বাবা মা হিসেবে একটা সই করে দিন আমাদের দাবিপত্রে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে দাবি পাঠাবো। একটা বাড়িতে ঢুকেছি, এখন সব বাড়ি তো আর এইসব পার্থবাবু, শোভনবাবুর মতো হবে না যে বাড়ির ওপরে সুইমিং পুল দেখে বোঝা যাবে এটা তৃণমূলের কোনো এক চোর চিটিংবাজের বাড়ি। এমনি কিছু সাধারণ বাড়ি ছিল গ্রামের দিকে, ঢুকে পড়েছি বাড়িতে। বলছি কাকিমা, আপনার ছেলে মেয়ে কাজ হচ্ছে না, বাংলায় একটা সই দিন। ভদ্রমহিলা একটু ইতস্তত করছে। আমরা বলছি কেন দিতে পারবে না সই? পিছন থেকে ভদ্রলোক ছুটে এসছেন একজন, বলছেন বাবা তোমরা এখান থেকে চলে যাও, এইসব সই ফই দিলে আমার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমরা যা বুঝেছি 2019 সালে যা বুঝতাম আর কি। আমরা বলছি কেন কাকু, তৃণমূল মারবে? কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি চলে যাবো, খালি সইটা নিয়ে।
ভদ্রলোক এবার রেগে গেছে, ইগোয় লেগে গেছে, বলছেন মারবে আমাকে? আরে আমি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, এখানে কে আমাকে মারবে? কে, কার ক্ষমতা আছে? বললাম কাকু আপনার ছেলে কোথায়? কাকু বলতে পারছেন না কিছু। কাকিমা খুব অস্ফুটে ফিসফিস করে বলেছিলেন যে ছেলে আমার ব্যাঙ্গালোরে থাকে। আমি বলছি কাকিমা একটা সই হবে না? আপনার ছেলেও তো ব্যাঙ্গালোরে থাকে, বাংলায় কাজ পায়নি। কাকিমা পড়ে গেছেন বিপদ। এমনি মেয়েদের সমস্যা অনেক বেশি, আপনারা জানেন। স্বামীর পক্ষে গিয়ে দাঁড়াবেন, কারখানা, স্বপ্ন, ভবিষ্যৎ, ওইটার গলা টিপে খুন করেছেন যে তৃণমূলের নেতারা, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন না? তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যে ছেলেটা, যে জন্মদিনে বাড়ি ফিরতে পারে না, ভাইফোঁটায় বাড়ি ফিরতে পারে না, শুধু ভিডিও কলের ওপর থেকে দেখে মনের শান্তি পেতে হয়, কোনো না কোনোদিন হয়তো ওই ছেলেটাও না হোক, কিন্তু তাকেও কফিনবন্দি লাশ হিসেবে ওই সিঙ্গুরের ঘাসের বেরি বাজে মেলিয়ায় আসতে হবে। কাকিমা খুব দ্বিধায় পড়ে গিয়েছে। তো তৃণমূলের নেতারা ভালো আছেন? তৃণমূলের আমলে এইসব ভাদু শেখ তৈরি হয় নাকি তৃণমূলের নেতারা ভালো থাকলে? 18 সালের আগে কেউ চিনত না ভাদু শেখকে। একটা বিড়ি দুভাগে ভাগ করে খেতেন, একটা ভাঙা সাইকেল চড়তেন, আর যে বাড়িটায় ছিলেন সেই বাড়ির ছবি আমাদের এলাকার বামপন্থী নেতারা দেখাতে পারেনি, কারণ ওটা দেখানোর মতো ছিল না। আরে সবাই তো আর ভাইপো হবে না। আগে আগে বামের আমল ছিল, লোকে কলকাতায় সায়েন্স সিটি দেখতে আসতো, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসতো। এখন পরিবর্তিত প্রজন্ম কি হোর্ডিং করেছিল এই মোড়টা? কি আগামী 6 মাসের মধ্যে কি নতুন কি সব দেখা যাবে, নতুন চোরেদের দেখা যাবে না কি বলে ওই রাস্তার 4 মাথায় হোর্ডিং করেছিল? 6 মাসের মধ্যে দেখা গেল তো। লোকে এখন সায়েন্স সিটি ছেড়ে দিয়ে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ছেড়ে দিয়ে, মিউজিয়াম ছেড়ে দিয়ে ভাইপোর বাড়ি দেখতে আসছে যে এক জীবনে কত টাকা চুরি করলে তবে ওই রকম একটা বিরাট প্রাসাদোপম মহল বানানো যায়, সেইটা লোকে দেখতে আসছে। কিন্তু এইটা শেষ কথা হবে না, এইটা শেষ কথা হবে না পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় ওই প্রাসাদোপম বাড়ি আরো যা যা হয়েছে, শুধু ওনার বাড়ি বললে শেষ হবে না। ওই রাসবিহারীতে বচ্চন ধাবার পাশে একটা ওই রকম বাড়ি রয়েছে, 6 তলা 7 তলা বিরাট, ওইটা এখন আর বাড়ি নেই, ওইটা এখন অন্ধকার একটা মহল হয়ে গেছে। দূর থেকে দেখলে ভূতের বাড়ি মনে হয়। বাড়িটা কার জানেন তো? বিনয় মিশ্রর বাড়ি। কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সমস্ত পাচারে ভাইপোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি পাচারের টাকার হিসেব রেখেছিলেন, টাকার খোঁজ করেছিলেন, সেই বিনয় মিশ্র কলকাতা এয়ারপোর্টে সমস্ত কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা, সিকিউরিটি ইত্যাদির মধ্যে দিয়ে এরোপ্লেনে চড়ে ওই কি ভানুয়াতু না পান্তুয়া না কোন একটা দ্বীপে চলে গেল। তা তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে এত লড়ছে, এই যে আর খানিকক্ষণ পর 8টা বেজে যাবে, টিভির পর্দায় সেজে গুজে স্নো পাউডার লিপস্টিক মেখে বিজেপির নেতারা গিয়ে কত তৃণমূলের বিরুদ্ধে বাঘ মারছে, ভাল্লুক মারছে বলবে, তাহলে এই জবাবটা বিজেপির নেতারা দেবে না? আমি জানি না এই এলাকায় আর বিজেপিকে খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু যদি একজন দুজনে থেকে থাকে তাদের কাছে জবাব চাইতে হবে যে আচ্ছা কলকাতা এয়ারপোর্টে তো কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা, এইসব দলদাস পুলিশ তো নেই, সিভিক মিভিক তো নেই, তাহলে ওই কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থেকে বিনয় মিশ্র পালিয়ে গেল কি করে যদি ওপরতলায় সেটিং না হয়ে থাকে? জবাব তো চাইতেই হবে। জবাব ওরা দিতে পারবে, জবাব ওরা এও দিতে পারবে না যে আপনি যে বিজেপি করেন, আরএসএস করেন, কি যা খুশি একটা কিছু করেন, আপনাদের একটা পত্রিকা বেরোয় তার নাম স্বস্তিকা। আমাদের যেরকম ডিওয়াইএফআই এর যুব শক্তি বেরোয়, বামপন্থীদের গণশক্তি বেরোয়, সেরকম একটা আরএসএস এর পত্রিকা বেরোয় তার নাম স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর মাসে ওই পত্রিকাটার সম্পাদকীয়তে লেখা হয়েছিল যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে করে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। তাহলে লড়াই কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে না। লড়াইটা আসলে বামপন্থীরা যাতে শক্তিশালী হতে না পারে তার জন্যে, যে কারণে মোদী বলুন, অমিত শাহ বলুন, এও বলুন, যে কোনো নেতা বলুন, তাদের আক্রমণের তীরটা আসলে বামপন্থীদের দিকে। কেন? কারণ বামপন্থীরা মানুষ ভাগের রাজনীতি সমর্থন করেন না। ওরা ভাগ করছে না আমাদের মধ্যে, কে কোন ধর্ম আছে, কে কোন জাত আছে, কে কি খাবে, কে কি পড়বে। হিন্দি সিরিয়াল চলছে মোবাইলে, সেই হিন্দি সিরিয়ালে সেই সিরিয়ালের যে সুপুরুষ বর আর কি, যাকে সিরিয়ালের হিরো হিসেবে দেখানো হচ্ছে, সেই সিরিয়ালের হিরো বর্ণনা করছেন যে মহিলা, বিবাহিত মহিলা, তার ভূমিকাটা অনেক তলায় যদি তিনি টেনে রাখতে পারেন তাহলে সংসারে কি কি সুখের হয়, সংসার কিভাবে কিভাবে ভালো হয়, এটা গোটা হিন্দি সিরিয়াল দিয়ে আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে একটা দারুণ সিনেমা হলো না, কি যেন আবার প্রলয় না কি নাম, দারুণ সিনেমা হচ্ছে। আগের প্রলয়টা, প্রথম প্রলয়টা আমার খুব ভালো লেগেছিল, দারুণ দেখেছিলাম। সেই সিনেমায় দেখেছিলেন একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার ক্যারেক্টার ছিল, যার রাজনীতির রংটা ছিল, পতাকার রং ছিল লাল ঝান্ডা। মনে পড়ছে? সেই দুই ভাই ছিল, তার বড় দাদা রাজনৈতিক নেতা, লাল ঝান্ডার পতাকা দিয়ে 2013 সালের তৈরি করা সিনেমা দেখানোর চেষ্টা করেছিল যে লাল ঝান্ডা আসলে খারাপ, লাল ঝান্ডা আসলে দুর্নীতিগ্রস্ত, ফলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বরুণ বিশ্বাসের ঘটনার সাথে কোনো যোগ না থাকা অবস্থাতেও লাল ঝান্ডাকে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু পরিবর্তিত সময় তো, 10 বছর পর আবার যখন ওই সিনেমাটা তৈরি হচ্ছে,
এবারও নারী পাচারের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ওই সিনেমাটায় কাজ দেখানো হয়েছে। কিন্তু পরিচালক মশাই 13 সালে যিনি বিরাট বিপ্লবী বীর ছিলেন, 23 সালে এসে তিনি চোর তৃণমূলের এমএলএ হয়ে গেছেন। ফলে তার আর বুকে দম হলো না কোন রাজনৈতিক নেতার ক্যারেক্টার ওই সিনেমার মধ্যে রাখা। গোটা ব্যাপারটা এমন ভাবে দেখানো হলো যাতে সরকার চাইছে ওই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায়। ফলে এই যে গোটা জিনিস সংস্কৃতির জগতের লড়াই, কি সাংস্কৃতিক বামপন্থা না কি একটা বলে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিসের ভয়? বলছে ভাগ করতে হবে মানুষকে। আমরা বলছি হ্যাঁ, মানুষের মধ্যে ভাগ আছে তো। কে বলেছে পশ্চিম ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে তাদের মধ্যে কোনো ভাগ নেই? আছে। ওটা কোনো ধর্মের ভাগ না, কোনো জাতের ভাগ না। আজকে ওই রাস্তার ওপারে দাঁড়িয়ে যিনি ধর্ম জাতের কথা বলছেন, কোন একটা জাত ভালো আরেকটা জাত খারাপ বলছেন, কালকে সকালবেলা উনি যখন বাজারে শিম ফুলকপি পেঁয়াজ বেগুন কিনতে যাবেন, দোকানদার ওর ধর্ম ওর জাত জিজ্ঞেস করবে না। কালকে সকালবেলা যখন উনি রান্নার গ্যাসটা বুক করতে যাবেন, রান্নার গ্যাস যিনি ওপারে অপারেটর আছেন তিনি ওর ধর্ম ওর জাতটা জিজ্ঞেস করবেন না। আমরা বামপন্থীরা, আমরা ডিওয়াইএফআই, আমরা মনে করি হ্যাঁ এই ভারতবর্ষে এই পশ্চিম বাংলায় মানুষের মধ্যে ভাগ আছে। সেটা দুটো ভাগ। এক, যারা খেটে খায় 99% মানুষ, এই স্টেজের পিছন থেকে আরম্ভ করে ওই শেষ যারা দাঁড়িয়ে রয়েছেন সেই 99% মানুষ যারা খেটে খায়, আর 1% মানুষ ওই চোর চিটিংবাজ দাঙ্গাবাজ নেতাগুলো যারা ওই খেটে খাওয়া মানুষের পয়সা লুটে খায়। লুটে খাওয়ার প্রমাণ দেখতে চান? আপনার ব্যাংকের পাসবই যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটা করেছিলেন ওই সার্টিফিকেটটা বার করে দেখুন। 2016 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আপনি একটা ফিক্সড ডিপোজিট করলে তার রেট অফ ইন্টারেস্ট ছিল 9%। 100 টাকায় 9 টাকা সুদ আমরা পেতাম। আজকের দিনে দাঁড়িয়ে 100 টাকায় 5 টাকা 25 পয়সা সুদ। কোথায় গেল টাকা? আম্বানির কাছে, আদানির কাছে, বিজয় মালিয়ার কাছে। সরকার বলছে টাকা নেই, আর টাকা নেই বলে রেল, ব্যাংক, বিমা, কয়লা, ইস্পাত একটার পর একটা সরকারি সংস্থা যা আমার বাপ টাকারা, আমার দাদু ঠাকুর দ্বারা, আমার মাসি পিসিরা ট্যাক্সের টাকায় তৈরি করেছিল, একটার পর একটা সংস্থা বিক্রি হয়ে গেছে। সরকার বলছে টাকা নেই। সরকার বলছে টাকা নেই, তার জন্য সরকারি স্কুলে বাচ্চাদের একটা ডিম সেদ্ধ খাওয়ানো যাচ্ছে না। অথচ ওই যে সরকার বাচ্চার ছোট বাচ্চার মুখে একটা ডিম সেদ্ধ তুলে দিতে পারে না, ওই সরকার ওর জেলে থাকা চোর চিটিংবাজ এমএলএ বিধায়কদের মাইনে 40,000 টাকা করে বাড়িয়ে দিতে পারে। আমার মাঝে মধ্যে তৃণমূলের নেতাদের দেখে বলতে ইচ্ছে করে যে দাদা ওই ভাবটা আপনার গলা দিয়ে নামে, কারণ আপনার ছেলেটা মেয়েটা হতে পারে ও বেসরকারি বড় লোকদের স্কুলে পড়ে, কিছু যায় আসে না। কারণ আপনার বাড়ির ছেলেটা মেয়েটার মতো কোন একটা ছেলে মেয়ে ওই যে প্রি প্রাইমারি স্কুলে পড়তে যায়, যেটা বাম আমলে তৈরি হওয়া প্রকল্প, সবার শিক্ষা সবার পুষ্টির অধিকারের প্রকল্প, সেই প্রকল্পে আজকে টাকা বন্ধ করে পার্থ চ্যাটার্জির ঘাটের তলায় টাকা ঢোকানোর যে প্রয়াস আমার গোটা রাষ্ট্র, আমার গোটা সরকার করছে, এই না ইনসাফের বিরুদ্ধে গোটা পশ্চিম বাংলার যৌবন রাস্তায় নেমেছে ইনসাফ যাত্রা করতে। আর এটাই সময়, এটাই সময় আছে। ওই যে ভগৎ সিং নামের এক ভদ্রলোক ছিলেন, 23 বছর বয়সে ওকে যখন ফাঁসির সাজা শোনানো হয়, তারপরে যখন ওকে নিতে আসছিল যে চলুন এবার আপনার ফাঁসি হবে, উনি বলেছিলেন এখন একটু আমার সময় লাগবে, আমি একটা বই পড়ছি যে বইতে এই 99% মানুষ কিভাবে আরো ভালো থাকতে পারে সেইটার বিষয়ে চর্চা হচ্ছে, আমাকে ওটা আগে জানতে হবে, তারপর আমি ফাঁসিতে যাব, আমার কিছু যায় আসে না। এই বিনয় বাদল দীনেশ, এই ক্ষুদিরাম, এই মাস্টার দা, এই গণেশ ঘোষ, এই প্রীতিলতা, কল্পনা দত্তরা, তাদের যখন যৌবন ছিল সেই গোটা যৌবনকে ওরা উৎসর্গ করেছিলেন নিজের জীবনের শ্রেষ্ঠ কাজের জন্য, এই দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার লড়াইতে। এবার দায়িত্ব আমাদের। যে যৌবন ব্রিটিশ সূর্যকে অস্তমিত করতে পেরেছিল, যে যৌবন গোটা ভারতবর্ষে লড়াই করে সংবিধানে সবার কাজের অধিকার তৈরি করতে পেরেছিল, সবার পুষ্টির অধিকার তৈরি করতে পেরেছিল, সবার শিক্ষার অধিকার তৈরি করতে পেরেছিল, এইবার বেতন আমাদের হাতে। ছোটবেলায় বাম আমলে পড়েছিলাম না ঈশ্বর পাটনির সেই সংলাপ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে দুধে ভাতে না হোক, অন্তত আলু ভাতে রাখার মতো ব্যবস্থা যদি আমাদেরকে এই প্রজন্মের মাটিতে দাঁড়িয়ে করতে হয়, পরবর্তী প্রজন্মের জন্য যদি একটা ভালো ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে এই যাবে যে রাষ্ট্র, যে সরকার, ও আপনি তৃণমূল বলুন, বিজেপি বলুন, যা বলুন না কেন একই ব্যাপার। কেউ এখানে দুর্নীতি করে শিক্ষার, কেউ ওখানে দুর্নীতি করে বেতনের, কেউ ওখানে 1 লাখকে খুন করতে সাহায্য করে, আর কেউ এখানে বাবুল সুপ্রিয়কে দিয়ে আসানসোলে দাঙ্গায় উস্কানি ছড়িয়ে ইমাম সাহেবের ছেলেকে খুন করতে বাধ্য করে। কারুর মধ্যে আপনি তফাৎ খুঁজে পাবেন না। আর যদি আপনি তফাৎ খুঁজতে চান, আপনাকে রাস্তার বাঁ দিক ধরে এই সাদা পতাকার লাল তারা ধরে হেঁটে চলে যেতে হবে। ওই যৌবনের কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের যা শিখিয়েছিলেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার পথে নিয়ে, এই অঙ্গীকার সাথে নিয়ে শুধু 50 দিনের ইনসাফ যাত্রা নয়, যতদিন পর্যন্ত চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের এই রাস্তা থেকে উৎখাত করে জেলের ঘানিতে বাংলা ছাড়া করার প্রয়াস না হচ্ছে, ততদিন পর্যন্ত এই না ইনসাফির বিরুদ্ধে ইনসাফ যাত্রা চলবে। ব্রিগেডের সমাবেশ থেকে আরম্ভ করে পরবর্তী লড়াইয়ের ডাক আপনারা আমরা সকলে মিলে ওই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তদের বিরুদ্ধে দিতে পারবো। এই কথা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।